নন্দন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান কোভিড-19 ষষ্ঠ পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডাক্তার এ.কে.এম. জুলফিকার ইসলাম। বিশ্বে এই মুহূর্তে স্বাস্থ্য ব্যবস্থা মূলত দাঁড়িয়ে রয়েছে কোভিড-19 ম্যানেজমেন্টের উপরই। আমাদের কিউরেটিভ এবং প্রিভেন্টিভ মেডিসিনের সকল ক্ষেত্রে চলেছে এবং চলছে ব্যাপক প্রস্তুতি। যদিও লকডাউন কানাডার প্রভিন্সগুলোর বর্তমান অবস্থা, তবুও কোভিড-19 একটি কার্যকরী ভ্যাকসিন বর্তমানে সবচেয়ে আনন্দদায়ক একটি ব্যাপার। ইতিমধ্যে কোভিড-19 একটি কার্যকরী ভ্যাকসিন মানুষের মাঝে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, মানুষের মাঝে প্রয়োগ করা হয়েছে এবং এখন পর্যন্ত আমরা এই ভ্যাকসিনটির কোনো বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া শুনতে পাইনি। এই মুহূর্তে সমগ্র বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু কোভিড-19 ভ্যাকসিন। স্বাভাবিকভাবে কোভিড-19 ভ্যাকসিনের কার্যকারিতা, এর সহজলভ্যতা এবং আনুষঙ্গিক বিষয় নিয়ে মানুষের রয়েছে ব্যাপক উৎসাহ, কৌতূহল। তাই স্বাভাবিকভাবে আমাদের আজকের পরিবেশনা কোভিড-19 কার্যকরী ভ্যাকসিন এবং কানাডার প্রস্তুতি। আমাদের আজকের পরিবেশনায় বিশেষজ্ঞ হিসাবে উপস্থিত রয়েছেন কানাডার অ্যালবার্টা প্রভিন্সের ক্যালগারিতে ফ্যামিলি প্র্যাকটিশনার হিসাবে কর্মরত এবং বাংলাদেশ মেডিকেল সোসাইটি অফ অ্যালবার্টার সেক্রেটারি জেনারেল ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন। আমরা ওনার কাছ থেকে কোভিড-19 ভ্যাকসিন এবং এই সংশ্লিষ্ট অনেকগুলো প্রশ্নের সাবলীল উত্তর পাবো বলে আশা করছি। এবছরের শুরু থেকে, অর্থাৎ কোভিড-19 বিস্তারের একবারে প্রাথমিক অবস্থা থেকেই কোভিড-19 একটি কার্যকরী ভ্যাকসিন নিয়ে মানুষের মাঝে ছিল অনেক উৎকণ্ঠা, উৎসাহ। প্রতিটি মানুষের মাঝে প্রশ্ন ছিল, কবে আসবে একটি কাঙ্ক্ষিত ভ্যাকসিন। বছরের শেষে আমরা পেয়েছি আমাদের সেই কাঙ্ক্ষিত ভ্যাকসিন। ইতিমধ্যে এটি মানুষের মাঝে প্রয়োগ করা হয়েছে। একটি ভ্যাকসিন আবিষ্কার হওয়ার পর থেকেই এটির ডিস্ট্রিবিউশন, এটির পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে প্রতিটি সরকারের, প্রতিটি দেশের কিছু পরিকল্পনা থাকে। ডক্টর জাকির হোসেন, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, কোভিড-19 ভ্যাকসিন নিয়ে হেলথ কানাডা বা অ্যালবার্টা হেলথ সার্ভিসের পরিকল্পনা কি? ডক্টর জুলফিকার ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাচ্ছি নন্দন টেলিভিশনকে আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য। আপনার এই প্রশ্নের উত্তরটি আমি দুটি ভাগে ভাগ করে দিচ্ছি। প্রথমত, হেলথ কানাডা। Health Canada is the federal health authority, and the government of Canada help the provincial authorities and other part through Health Canada. Now, regarding this vaccine, first the government of Canada contract করেছে 7টি কোম্পানির সাথে ভ্যাকসিন ক্রয় করার জন্য, এবং কানাডা গভর্নমেন্ট made it sure that every citizen will get enough doses of vaccine. Now, Health Canada, Pfizer, BioNTech এবং Moderna ভ্যাকসিন দুটোকে ইতিমধ্যে অনুমোদন করেছে, এবং এর একটি ভ্যাকসিন, ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিনটি অলরেডি জনসাধারণের মধ্যে দেওয়া শুরু হয়ে গেছে। এখন প্রশ্ন আসে, হেলথ কানাডা এই ভ্যাকসিনটি কিভাবে ডিস্ট্রিবিউশন করবে বা করেছে। হেলথ কানাডা made contract with FedEx Express Canada and Innova Strategies Incorporated to distribute the vaccines all over the Canada from coast to coast, from province to province. Then, question come for the maintenance of the vaccine. আমরা জানি যে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিনটি -70 to -80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মেনটেন করতে হবে, এবং এট দ্য সেম টাইম মডার্নার ভ্যাকসিনটি -20 ডিগ্রি সেন্টিগ্রেডে মেনটেন করতে হবে। টু ফ্যাসিলিটেট দিস প্রসেস, গভর্নমেন্ট অফ কানাডা they bought freezers and distributed it to the provincial governments to maintain the cold chains. তারপরে আসে কিভাবে এই ডিস্ট্রিবিউশনটা সঠিকভাবে সম্পাদন করা যাবে। পাবলিক হেলথ এজেন্সি অফ কানাডার হেডকোয়ার্টারের মাধ্যমে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে
কিভাবে এই দায়িত্বটি সুচারুরূপে সম্পাদন করা হবে, তিনি হচ্ছেন আমাদের এক্স ন্যাটো কমান্ডার জেনারেল ফন্টেইন। তারপরে হেলথ ক্যানাডা ভ্যাকসিনটি অ্যাডমিনিস্ট্রেশনের জন্য সিরিঞ্জ, গজ এবং নিডল এগুলো প্রভিন্সিয়াল গভর্নমেন্টকে সাপ্লাই করছে। আর সবাই জেনে আনন্দিত হবেন যে কানাডার প্রত্যেকটি নাগরিককে এই ভ্যাকসিনটি ক্রয় থেকে আরম্ভ করে অ্যাডমিনিস্ট্রেশন পর্যন্ত কোনো রকম কোনো খরচ বহন করতে হবে না। ফেডারেল গভর্নমেন্ট সম্পূর্ণ খরচটি বহন করবে। তো এরপরে আসে আলবার্টা হেলথ সার্ভিস। আলবার্টা গভর্নমেন্ট health authority is the Alberta Health, and Alberta Health deliver its health care to the public through Alberta Health Service. Now Alberta Health Service has a robust immunization system. System is there and manpower is trained. এখন vaccine is available, so Alberta Health Service has no problem in administering the vaccine. এবং ইতিমধ্যে আলবার্টা হেলথ সার্ভিস ফাইজার বায়োএনটেক থেকে যে ভ্যাকসিনটি পাওয়া গেছে সেটি প্রায়োরিটি বেসিসে হেলথ কেয়ার ওয়ার্কারদের মধ্যে অ্যাডমিনিস্ট্রেশন করা হচ্ছে। তবে বিকজ অফ কোল্ড চেইন প্রাথমিকভাবে এটি শুধুমাত্র বিগ সিটি যেমন ক্যালগেরি এবং এডমন্টনে দেওয়া হচ্ছে। আমরা জানি একটি ভ্যাকসিনের সফলতা পেতে 10 থেকে 12 বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। কোভিড-19 বর্তমান ভ্যাকসিনটি 1 বছরের কম সময়ে বাজারজাত হয়েছে। একজন চিকিৎসক হিসাবে আপনি এই ভ্যাকসিনের কার্যকারিতা এবং সফলতা নিয়ে কতটুকু আশাবাদী? এই একই প্রশ্ন আমাদের সবার মনে, কিন্তু আমরা যদি একটু গভীরভাবে দেখার চেষ্টা করি তাহলে প্রশ্নের উত্তরটি অত্যন্ত সহজ হয়ে যাবে। আসলে দেখা যাক একটি ভ্যাকসিন ডেভেলপমেন্টের কি কি প্রক্রিয়া, কয়টি স্টেজ। যখন বিজ্ঞানীরা একটা ভ্যাকসিন তৈরি করে এর স্টেজগুলো, প্রথম স্টেজ হলো প্রি ক্লিনিক্যাল টেস্টিং। এই পর্যায়ে আমাদের বিজ্ঞানীগণ ভ্যাকসিনটিকে টেস্ট করে সেলের উপরে এবং এরপরে টেস্ট করে অ্যানিমেলের উপরে, যেমন মাইস, মাঙ্কি, এবং এই পর্যায়ে দেখা হয় ভ্যাকসিনটি আমাদের ইমিউন সিস্টেমকে স্টিমুলেট করে কি না। এরপরে আসে ফেজ 1 সেফটি ট্রায়াল। এই পর্যায়ে বিজ্ঞানীরা ভ্যাকসিনটি পরীক্ষা করেন ক্ষুদ্র জনগোষ্ঠীর মধ্যে এবং দেখা হয় যে ভ্যাকসিনটি সেফ কিনা, কোনো সাইড ইফেক্ট প্রডিউস করে কিনা এবং ইমিউন সিস্টেমকে স্টিমুলেট করে কিনা। এরপরে আসে ফেজ 2 এক্সপ্যান্ডেড ট্রায়াল। এই পর্যায়ে ভ্যাকসিনটিকে ট্রায়াল দেওয়া হয় শত শত লোকের মধ্যে এবং এই জনগোষ্ঠীকে বিভিন্নভাবে ভাগ করা হয়, যেমন ইয়াং, এল্ডারলি, মেল, ফিমেল, এথনিসিটি লাইক ব্ল্যাক, হিসপ্যানিক্স, হোয়াইট, এশিয়ান, এটসেট্রা। এবং এই পর্যায়ে দেখা হয় যে ভ্যাকসিনটি কতটুকু সেফ এবং ইমিউন সিস্টেমকে কতটুকু স্টিমুলেট করতে পারছে। এবং শেষ পর্যায়ে যেটা দেখা হয় ফেজ 3 এফিকেসি ট্রায়াল। এই পর্যায়ে হাজার হাজার মানুষকে ট্রায়ালের অন্তর্ভুক্ত করা হয় এবং তাদেরকে মেইনলি 2টি গ্রুপে ভাগ করা হয়। একটি গ্রুপকে ভ্যাকসিন দেওয়া হয় এবং আরেকটি গ্রুপকে ভ্যাকসিন ছাড়া অন্য কিছু একটা দেওয়া হয় যার নাম হয় প্লাসিবো। এবং এই পর্যায়ে দেখা হয় ভ্যাকসিনটি ইনফেকশন প্রিভেনশনে কতটুকু হেল্পফুল। খুবই আশার কথা যে বোথ মডার্না এবং ফাইজার বায়োএনটেক ভ্যাকসিন এর এফিকেসি রেট ইজ 95%। নাও এখন যদি আমরা দেখি যে কি কি টেকনোলজির উপর ভিত্তি করে এই ভ্যাকসিনগুলো ডেভেলপ করা হয়েছে। প্রথমতই ফ্রন্টলাইন ফাইজার বায়োএনটেক এবং মডার্না, they both adopted the same technology, which is messenger RNA technology. এরপরে আরও বিভিন্ন কোম্পানি তারা যে টেকনিকটি অবলম্বন করছে সেটা হলো অ্যাডেনো ভাইরাস ভেক্টর বেসড টেকনোলজি। এখন প্রশ্ন আসে, আর দিস টেকনোলজিজ নিউ? নো,
they are old technologies in last 15 to 20 years বিভিন্ন ক্যান্সার রিসার্চে এবং অন্যান্য রিসার্চে এই টেকনিকগুলো আবিষ্কার হয়েছে এবং এই প্রথমবার মেসেঞ্জার আরএনএকে সাকসেসফুলি প্রয়োগ করা হয়েছে একটি ভ্যাকসিন তৈরি করার জন্য। এরপরে যে প্রশ্নটি আসে, করোনা ভাইরাস ইজ এ ভেরি ডেঞ্জারাস ভাইরাস, ইটস কিলিং মিলিয়ন্স অফ পিপল all over the world. So, when the pandemic started, every government, all scientists, and all technological companies paid their attention how to defeat this virus. And there is only one effective way to produce a vaccine. এবং এরপরে আসে যে প্রশ্নটি আসে সেটি হলো আমাদের ফিনান্স। এ ব্যাপারে উন্নতিশীল দেশগুলো যেমন আমেরিকা, কানাডা, ইউকে এবং ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিগুলো, they invested billions of dollars in the companies and they bought billions of doses of vaccine in advance so that কোম্পানিগুলোর কোনোই অসুবিধা হয়নি এই ভ্যাকসিন উৎপাদনের জন্য যে টাকা লাগবে সেটা বিনিয়োগ করার জন্য। সুতরাং এই মাল্টিপল ফ্যাক্টরের জন্য আমরা একটি ভ্যাকসিন খুব ইজিলি এবং খুব কম সময়ের মধ্যে উৎপাদন করে পেরেছি, যেটা কিনা আমাদের একটা বিরাট সাফল্য। লকডাউন, হ্যান্ড ওয়াশিং, ফেস মাস্ক, সোশ্যাল ডিস্টেন্সিং, বছরের শুরু থেকেই আমরা এগুলোর মাধ্যমে কোভিড-19 সাথে যুদ্ধ করে এসেছি। ডক্টর জাকির হোসেন, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, কোভিড-19 নিয়ন্ত্রণে ভ্যাকসিন ছাড়া বর্তমানে আরোপিত প্রতিরোধ ব্যবস্থা কতটুকু প্রয়োজন বলে আপনি মনে করছেন? আমরা অনেকেই ভুলতে বসেছি যে উই আর লিভিং ইন 2020 in COVID-19 pandemic. The last pandemic happened in this planet was in 1918. এখন এই প্যান্ডেমিকটিকে অতিক্রম করতে হলে এবং সাকসেসফুলি মোকাবেলা করতে হলে আমাদেরকে যে পাবলিক হেলথ মেজারগুলো দেওয়া হয় সেগুলো কঠোরভাবে ফলো করতে হবে। এখন আসুন দেখা যাক কি কি পাবলিক হেলথ মেজার আমাদের মধ্যে আছে এবং আমরা ফলো করছি বা আমাদের ফলো করতে হবে। শুরুতেই আসে যখন কোভিড-19 সংক্রমণ খুব বেশি মারাত্মক আকার ধারণ করে, তখন যে সিস্টেমটি অবলম্বন করা হয় সেটি হচ্ছে লকডাউন, পার্শিয়াল অর কমপ্লিট লকডাউন। ইন লকডাউন সিস্টেম we close all the school, colleges, universities, restaurants, non-urgent business, theaters, and casinos. All the people are encouraged to work from home, and in restaurant there is no eating, in-house eating, but delivery service is available. এবং ম্যান্ডেটরি মাস্ক সিস্টেম, যদি কারো পক্ষে ইনডোর এবং আউটডোরে 2 মিটার দূরত্ব মেনটেন করা সম্ভব না হয় তাহলে সবাইকে মাস্ক পরিধান করতে হবে। আশার কথা যে সমস্ত কানাডাতে এই আইনটি এখন ম্যান্ডেটরি এবং সব মাস্ক পরিধান করা সবার জন্য আবশ্যক। এরপরে আমরা যেটা করতে পারি, আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের হাত ওয়াশ করতে পারি অ্যান্টিসেপটিক বা সোপ দিয়ে। তারপর আমরা হসপিটালে বা ক্লিনিকে যখন আমরা রোগী পরীক্ষা করি তাদেরকে স্ক্রিনিং করতে পারি, তাদেরকে যথাসম্ভব ক্লিনিকে বা হসপিটালে না এসে কিভাবে ভার্চুয়াল ম্যানেজমেন্ট করা যায় সেদিকে আমরা নজর দিই। তারপরে সম্পূর্ণ জনগোষ্ঠীর মধ্যে যে কোভিড সংক্রমণ হচ্ছে তা ডায়াগনোসিসের জন্য আমরা চেষ্টা করি এনাফ টেস্ট করার জন্য, এবং এট দ্য সেম টাইমে উই ডু দ্য কন্ট্যাক্ট ট্রেসিং, যাতে করে আমরা ইজিলি কন্ট্যাক্ট ট্রেসিংয়ের মাধ্যমে ভাইরাসের সংক্রমণটাকে প্রতিরোধ করতে পারি। এখন আমাদেরকে দেখতে হবে, যদি ভাইরাসটির সংক্রমণ খুব বেশি পরিমাণে বেড়ে যায় তাহলে আমাদের যে হেলথ সিস্টেম, আমাদের যে নাম্বার অফ হেলথ কেয়ার ওয়ার্কার, এটি মোটেই এনাফ হবে না টু maintain the health care of this infected population, because number of infection, if they cross the number of bed in the hospital, in that case অত্যন্ত
দুঃখজনকভাবে পিপলকে people will die outside the hospital without any treatment. And we already saw this in different part of the world. We are seeing it in different part of the world. So সময় থাকতে আমাদের সবাইকে সাবধান হতে হবে যাতে এই করোনা ভ্যাকসিনটি এমনভাবে সংক্রমণ না হয়, এমনভাবে সংক্রমিত হয়ে না পড়ে যে আমাদের হেলথ সিস্টেম উইল ফেল। সো আসুন আমরা সবাই অত্যন্ত সতর্কভাবে এবং কঠোরভাবে পাবলিক হেলথ সিস্টেমের হেলথ মেজার যেগুলো আছে সেগুলো সঠিকভাবে পালন করি। দর্শকবৃন্দ, কমার্শিয়াল ব্রেকের জন্য আমরা ছোট্ট একটু বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পরে আপনাদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি কোভিড-19 ষষ্ঠ পর্বে। ডক্টর জাকির হোসেন, ভ্যাকসিনেশন ডিস্ট্রিবিউশনে ক্যান্ডিডেট ওয়াইজ কাদের প্রায়োরিটি দেওয়া হতে পারে বলে আপনি মনে করছেন? এখন পর্যন্ত দুটি কোম্পানি, ফাইজার বায়োএনটেক এবং মেডোনা কোম্পানিকে ভ্যাকসিন ডিস্ট্রিবিউশনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু আমাদের সমস্ত জনগোষ্ঠীকে ভ্যাকসিনেট করতে হলে যে পরিমাণ ভ্যাকসিনের প্রয়োজন সেটা আমাদের হাতে পেতে প্রচুর সময় লাগবে। কারণ এই বিশাল জনগোষ্ঠীর জন্য শুধুমাত্র এই দুইটি কোম্পানির পক্ষে এনাফ ভ্যাকসিন প্রডিউস করা অল্প সময়ে অসম্ভব। এজন্য আমাদেরকে সময়, উই হ্যাভ টু পারচেস টাইম, উই হ্যাভ টু ওয়েট so that we can give it effectively to all our people. এখন আমাদের সায়েন্টিস্ট এবং আমাদের এক্সপার্টরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এই ভ্যাকসিনগুলোর একটা মিনিমাম পজিটিভ ইফেক্ট দেখতে হলে আমাদেরকে অ্যাটলিস্ট 20% অফ দ্য পিপলকে ভ্যাকসিনেট করতে হবে। এবং এই 20% পিপলকে ভ্যাকসিনেট করতে যে পরিমাণ ভ্যাকসিনের প্রয়োজন সেই ভ্যাকসিনগুলো পেতে আমাদেরকে কয়েক মাস অপেক্ষা করতে হবে। কিন্তু অত্যন্ত সুখের বিষয় যে আমরা অলরেডি আমাদের একটা নির্দিষ্ট পপুলেশনকে ভ্যাকসিনেট করা শুরু করে দিয়েছি। এবং যেহেতু আমাদের ভ্যাকসিন নাম্বার এবং পপুলেশন নাম্বার ইজ নট দ্য সেম অ্যান্ড ভ্যাকসিন নাম্বার ইজ লাইক নট এনাফ, সো আমাদেরকে অবশ্যই একটা প্রায়োরিটি নির্ধারণ করতে হবে কারা এই ভ্যাকসিনটি প্রায়োরিটি বেসিসে পাওয়ার যোগ্য। এখন ইউএসএ, কানাডা, ইউকে এবং ইউরোপিয়ান ইউনিয়ন এই সব দেশগুলো আমাদের সায়েন্টিস্ট এবং পাবলিক হেলথ এক্সপার্টরা একত্রে বসে যে সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এই ভ্যাকসিনটি ইনিশিয়ালি দেওয়া হবে আমাদের যে ভালনারেবল গ্রুপ আছে তাদেরকে। এখন ভালনারেবল গ্রুপ বলতে আমরা কি বুঝি? ভালনারেবল গ্রুপ ইজ দ্যাট গ্রুপ যাদের মধ্যে ইমিউনিটি পাওয়ার খুব কম এবং যারা একবার এই ভাইরাস দ্বারা আক্রান্ত হলে খুব সহজেই এফেক্টেড হয় এবং মারা যেতে পারে। এবং এই পপুলেশনটি, এই ভালনারেবল গ্রুপ নির্ধারণ করা হয়েছে আমাদের যারা এল্ডারলি পিপুল, দোজ হু লিভ ইন লং টার্ম কেয়ার, অ্যান্ড দ্য স্টাফস, দোজ হু ওয়ার্ক ইন দ্যাট প্লেসেস, frontline healthcare workers, যেমন doctors, nurses, and the other staffs, those who are working in the hospital. খুবই সুখের বিষয় যে এ ব্যাপারে আন্তর্জাতিকভাবে সবাই একমত এবং সেই একমতের ভিত্তিতে প্রায়োরিটি নির্ধারণ করে এই ভালনারেবল গ্রুপটিকে অলরেডি ভ্যাকসিনেশন করা শুরু হয়ে গেছে। কোভিড-19 ভ্যাকসিনেশনের কয়েকদিন পর থেকেই শরীরে অ্যান্টিবডি রেসপন্স বা ইমিউনোগ্লোবুলিন এম, জি ইত্যাদি জিনিসগুলি ব্লাড ওয়ার্কের মাধ্যমে দেখার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে বলে অনেক বিজ্ঞানীরা মনে করেন। সেক্ষেত্রে ভ্যাকসিনেশন পরবর্তী 2 থেকে 3 মাস অথবা একটি নির্দিষ্ট সময় পর পর অ্যান্টিবডি রেসপন্স দেখা জরুরি হতে পারে। বর্তমানে হেলথ ক্যানাডা বা অ্যালবার্টা হেলথ সার্ভিসের কোভিড-19 ভ্যাকসিনেশন পরবর্তী অ্যান্টিবডি রেসপন্স দেখার কোনো পরিকল্পনা আছে কি না, এবং সেই সাথে আমি জানতে চাচ্ছি কোভিড-19 বর্তমান ভ্যাকসিনটি মানবদেহে কতদিন পর্যন্ত প্রোটেকশন দিবে বলে আপনি জেনেছেন?
এখন পর্যন্ত অনুমোদিত ভ্যাকসিনগুলো অত্যন্ত নতুন এবং এর বয়স এখনো 1 মাস অতিক্রম করেনি, এবং এই ভ্যাকসিনগুলো বাজারে আসতে আপনি জানেন সময় লেগেছে মাত্র কয়েক মাস। আমরা ইনিশিয়ালি বোথ Pfizer BioNTech and Moderna company, they did the extensive investigations, trial, and they sent all the papers regarding safety and efficacy to Health Canada and CDC. এবং আমাদের এক্সপার্টরা সবাই একমত যে এই ভ্যাকসিনটির সেফটি এবং এফিকেসি সম্পর্কে কোনো রকম কোনো সন্দেহ নেই, এবং আমরা জানি যে এই ভ্যাকসিন দুটির এফিকেসি ক্লোজ টু 95%। এখন যে কোনো ভ্যাকসিনের ফলো আপ প্রক্রিয়া যেটি আমরা করি সাধারণতভাবে, সেই ফলো আপ প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য উই হ্যাভ টু ওয়েট, উই হ্যাভ টু ডু এ লং টার্ম স্টাডি। Otherwise, it's not possible to see what they saw in the trial, the same thing is happening in the people or not. কাজেই এ ব্যাপারে হেলথ ক্যানাডা, after administration the vaccine, they will collect all the data from the company, from the doctors, from the nurses, from the public health, and from all related agencies to see the effect, side effect, safety, and all these issues. At the same time, Pfizer BioNTech and Moderna, they also promised to the company, and Pfizer already declared they will follow their patients after taking the vaccine second dose. After that, তারা এই সমস্ত জনগোষ্ঠী যারা ভ্যাকসিন নিয়েছে তাদেরকে অ্যাটলিস্ট 2 ইয়ার্স পর্যন্ত ফলো করবে, এবং যত ডেটা কালেক্ট হবে সেই সমস্ত ডেটা তারা সরবরাহ করবে হেলথ ক্যানাডাকে, অ্যান্ড দিস ইজ কল্ড পোস্ট মার্কেটিং সার্ভিলেন্স। এই পোস্ট মার্কেটিং সার্ভিলেন্সের মাধ্যমে আমরা যে লং টার্ম হেলথ স্টাডি করব, সেখান থেকে আমরা দেখতে পারবো এই ভ্যাকসিনটি মানুষের মধ্যে কতটুকু অ্যান্টিবডি প্রডিউস করতে পারতেছে, কতটুকু সাইড ইফেক্ট প্রডিউস করতে পারতেছে, এবং কত সময় ধরে এটা মানুষকে ইমিউনিটি দিচ্ছে। এখন এই ইমিউনিটি পাওয়ার ব্যাপারে স্টিল ইট ইজ আনসার্টেন, because again I said we have to do long-term study to see how long it prevents the infection of COVID virus. But আমাদের এক্সপার্ট যারা আছেন তারা they are highly hopeful that this vaccine might give protection to the people for few years. Although it's not certain, again we have to wait and see, and we have to do the long-term study, then we can do a proper conclusion. বিশ্বের অধিকাংশ মানুষ ভ্যাকসিনেশনের পক্ষে হলেও ভ্যাকসিনেশনের অ্যাডভার্স ইফেক্ট এবং অন্যান্য কারণেও ভ্যাকসিন নিয়ে মানুষের মাঝে এক ধরনের ভীতি কাজ করছে। এই ভীতিগুলি দূরীকরণে আপনার উপদেশটি? মডার্ন সিভিলাইজেশনের পিছনে ভ্যাকসিনের অবদান অপরিসীম। ভ্যাকসিন আমাদের জীবনে নতুন কোনো জিনিস নয়, আমরা জন্মের পর থেকেই দেখে আসছি there is vaccine, and it's been successfully helping people in all different way. এবং শুধুমাত্র ভ্যাকসিনের কারণে অনেক কমিউনিকেবল ডিজিজ লাইক স্মল পক্স they disappeared from the world, and people are now living longer. Only for the vaccine, people's life is longer, like another 4 or 5 years now. সুতরাং এই ভ্যাকসিন সম্বন্ধে আমাদের মনে কোনো রকম সন্দেহ নেই যেটা মানুষের জন্য হেল্পফুল। কিন্তু যেহেতু COVID-19 ভ্যাকসিন একটা নতুন ভ্যাকসিন, কাজে এর সম্বন্ধে মানুষের মনে অনেক প্রশ্ন আসবে, এবং এই প্রশ্ন আসাটা স্বাভাবিক, এবং প্রশ্ন আসাটা ভালো। কারণ এই নতুন ভ্যাকসিনটির সম্বন্ধে মানুষের মনে যখনই প্রশ্ন আসবে, এবং সবচেয়ে কমন যে প্রশ্নগুলো মানুষের মনে আসতেছে
এবং প্রতিদিন আমরা যে প্রশ্নগুলোর উত্তর ডেইলি দিচ্ছি তার সবচেয়ে কমন প্রশ্ন হলো, ইজ দিস ভ্যাকসিন সেফ? অত্যন্ত শুভ সংবাদ যে এ পর্যন্ত এই ভ্যাকসিনটি মোর দেন 2 million doses is given to the people, and so far there is no serious adverse effects. So this vaccine is 100% safe. এখন এরপর দ্বিতীয় যে প্রশ্ন আসে যে এই ভ্যাকসিনটি দিলে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। এখন এই পর্যন্ত যে সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে, যেহেতু এই ভ্যাকসিনটি দেওয়া হয় ইনজেকশনের মাধ্যমে, কাজে একটা ইনজেকশন দিলে সেই ইনজেকশন এরিয়াতে একটু সোরনেস হতে পারে, মাসল পেইন হতে পারে, ফ্যাটিগ হতে পারে, এবং শুধুমাত্র কিছু ক্ষেত্রে খুব নগণ্য নাম্বার, মেবি লাইক 5 to 10 people, they got like severe allergic reaction. But with treatment, they did very well and there is no significant complications. এবং people, those who got this severe allergic reaction, তাদের আগে থেকেই সিভিয়ার অ্যালার্জির হিস্ট্রি ছিল। কাজে এই ব্যাপারে যে সতর্কতা অবলম্বন করতে হবে, আপনাদের যাদের অ্যালার্জির হিস্ট্রি আছে তারা আপনার ডাক্তারের সাথে আগে থেকে আলাপ করবেন, বা যে ভ্যাকসিন দিচ্ছে তার সাথে আলাপ করবেন যে আপনার প্রিভিয়াস অ্যালার্জির হিস্ট্রি আছে। এখন এই ভ্যাকসিন সম্বন্ধে যে ইনফরমেশন পাওয়ার জন্য আমি জনসাধারণকে উপদেশ দিব, জনসাধারণকে বলবো যে কোনো ক্রমেই কোনো গুজবে কান দিবেন না। আপনার যে ইনফরমেশন কালেক্ট করতে হবে বা আপনি যা জানতে চান ভ্যাকসিন সম্বন্ধে, সেই জানার জন্য আপনি আপনার ফ্যামিলি ডাক্তারের সাথে আলোচনা করুন। আপনি যদি অনলাইন ইনফরমেশন পেতে চান তাহলে হেলথ ক্যানাডা ওয়েবসাইটে যান, আলবার্টা হেলথ সার্ভিস ওয়েবসাইটে যেতে পারেন, সিডিসি ওয়েবসাইট, WHO website. These are the website will give you the correct information about the vaccine. এবং ভ্যাকসিন সম্বন্ধে সবসময় কিছু প্রপাগান্ডা থাকে, কিছু লোক এখনো আছে, কিছু লোক আগেও ছিল যারা ভ্যাকসিন সম্বন্ধে প্রপাগান্ডা চালিয়ে যায়। যেমন সবচেয়ে কমন প্রপাগান্ডা, আমাদের প্রিভিয়াস ভ্যাকসিন MMR ভ্যাকসিন দিলে অটিজম হয়। কিন্তু শুধুমাত্র এই প্রপাগান্ডা অতিক্রম করার জন্য there are tons of research are done, but every research shows the same result. There is no relationship between MMR vaccine and autism. কাজেই আপনারা গুজবে কান দিবেন না। আপনি কেউ যদি আপনাকে কোনো মিস ইনফরমেশন দেয় বা প্রপাগান্ডা আপনাকে বলে, তাহলে তাকে জিজ্ঞেস করুন যে আপনার ইনফরমেশনের সোর্স কি। ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন কোভিড-19 ষষ্ঠ পর্বে আমাদের সাথে সম্পৃক্ত হবার জন্য। দর্শকবৃন্দ, এখন শুধু অপেক্ষার পালা। কোভিড-19 ভ্যাকসিন মানবদেহে প্রয়োগ করা হয়েছে, যদিও বিশ্বের একটি বড় অংশের মাঝে এই ভ্যাকসিনের সহজলভ্যতা হতে আরও কয়েকটি মাস লেগে যেতে পারে। 1-2 বছর লেগে যাবে কোভিড-19 ভ্যাকসিনের কার্যকারিতার পর্যবেক্ষণ এবং পর্যালোচনার জন্য। কাজেই এই মুহূর্তে লকডাউন, ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল, হ্যান্ড হাইজিন, ফেস মাস্ক, সোশ্যাল ডিস্টেন্সিং, এই কথাগুলোর কথা ভুলে গেলে চলবে না। মনে রাখতে হবে ভ্যাকসিনেশন প্রতিরোধ ব্যবস্থার একটি অংশ মাত্র। কাজেই আসুন আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি, সরকারিভাবে গৃহীত পদক্ষেপগুলি পালন করি নিষ্ঠার সাথে। আবারও দেখা হবে। ধন্যবাদ সকলকে।